শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এর পূর্বের ভিডিওগুলোতে তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের শিক্ষায় রাশিবিজ্ঞান বলে যে অধ্যায় আছে, তো সেখান থেকে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের মধ্যে বিন্যস্ত এবং অবিন্যস্ত রাশিমালার গড়, এছাড়াও অবিন্যস্ত রাশিমালা থেকে মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে জেনেছি। আজকে মূলত বিন্যস্ত রাশিমালা বা গ্রুপ ডাটা থেকে কিভাবে মধ্যমান নির্ণয় করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। আর আরেকটা কথা বলে রাখি, তোমাদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের শিক্ষায় রাশিবিজ্ঞান বলে যে অধ্যায়টা আছে, তো সেই অধ্যায়ের জন্য এই চ্যানেলে একটা আলাদা প্লেলিস্ট তৈরি করা আছে। সেই প্লেলিস্টটার নাম হলো শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার। তো সেখানে গিয়ে তোমরা ভিডিওগুলো সব পরপর দেখে নেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সবার প্রথমে বিন্যস্ত রাশিমালা বা গ্রুপ ডাটার মধ্যমান নির্ণয়ের যে সূত্র আছে সেই সূত্রটি আলোচনা করব। দেখো, বিন্যস্ত রাশিমালা বা গ্রুপ ডাটা মধ্যমান নির্ণয় করার যে সূত্র আছে সেটি হলো মধ্যমান বা মিডিয়ান। মধ্যমান বা মিডিয়ান সমান LL প্লাস N/2 মাইনাস FB বাই FM ইন্টু I। দেখো, বিন্যস্ত রাশিমালা বা গ্রুপ ডাটার ক্ষেত্রে মধ্যমান নির্ণয় করার যে সূত্র আছে সেই সূত্রটি হলো LL প্লাস N/2 মাইনাস FB বাই FM ইন্টু I। ঠিক আছে? তো এরপর পরবর্তী যে পদক্ষেপগুলো আছে বা পরবর্তী যে ধাপগুলো আছে, তো সেগুলো পরপর করে আলোচনা করব। দেখো, এখানে মধ্যমান নির্ণয় করার একটা উদাহরণ দেওয়া হয়েছে। বলা হয়েছে যে নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজনে 50 জন ছাত্রের একটি পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া হলো, বন্টনটির মধ্যমান নির্ণয় করো। তোমার এখানে স্কোরগুলো পরপর দেওয়া আছে এবং পরিসংখ্যাগুলো পরপর দেওয়া আছে। তো আমরা কি জেনেছি না, মধ্যমান দুরকমভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে গ্রুপ ডাটা বা বিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে, আর একটা হলো আনগ্রুপ ডাটা বা অবিন্যস্ত রাশিমালার ক্ষেত্রে মধ্যমান নির্ণয় করা যায়। তো প্রশ্নের মধ্যে প্রশ্নটা দেখে আমরা কিভাবে বুঝবো যে এটা বিন্যস্ত রাশিমালা না অবিন্যস্ত রাশিমালা। দেখো, যখন এই যে প্রশ্নের মধ্যে স্কোরগুলোকে এবং পরিসংখ্যাগুলোকে ছক আকারে থাকবে, পরপর সাজানো থাকবে। দেখো, সুবিন্যস্ত 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, তো এরকম করে সাজানো থাকবে, ছক আকারে থাকবে। তখন আমাদেরকে ধরে নিতে হবে যে এটা হচ্ছে বিন্যস্ত রাশিমালা। ঠিক আছে? আর অবিন্যস্ত রাশিমালা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আগে আলোচনা করেছি, আগের ভিডিওগুলোতে আছে, তোমরা সেখানে দেখে নিবে। তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি না। ঠিক আছে? তো এটা হচ্ছে বিন্যস্ত রাশিমালা। বিন্যস্ত বা শ্রেণীবদ্ধ বা গ্রুপ ডাটা মধ্যমান বা মিডিয়ান নির্ণয় করার জন্য আমাদেরকে 4টে ছক করতে হবে। সবার প্রথমে হবে স্কোর, তারপর হবে এফ বা পরিসংখ্যা, এই যে এফ বা পরিসংখ্যা, তারপর হবে ক্লাস বাউন্ডারি বা শ্রেণী সীমানা, আর একটা হচ্ছে সিএমএফ। তাহলে এই 4টে ছক আমাদেরকে করতে হচ্ছে। আর এই 4টে ছকের মধ্যে এই যে দুটো ছক স্কোর এবং পরিসংখ্যা, তো এই দুটো আমার অলরেডি দেওয়াই আছে। ঠিক আছে? তাহলে এখানে যে স্কোরগুলো আছে, তো সেই স্কোরগুলোকে আমরা এখানে পরপর লিখব এবং পরিসংখ্যাগুলোকে এখানে পরপর লিখব। আর এখানে আরেকটা জিনিস খেয়াল রাখো, এই যে স্কোরগুলো আছে এই স্কোরগুলোকে আমরা এই দিক থেকেও লিখতে পারি, 65 থেকে 69, 60 থেকে 64, 55 থেকে 59, তো এই দিক থেকেও এখানে পরপর লিখতে পারি। তো তখন সেক্ষেত্রে পরিসংখ্যাগুলোকেও আমাদের এই দিক থেকে লিখতে হবে, 1, 3, 4, 7 এরকম করে এখানে পরপর লিখতে হবে। ঠিক আছে? তো এখানে আমি এই যে স্কোরগুলো আছে এই স্কোরগুলোকে আমি ছোট থেকে বড় যেমন আছে এখানে প্রশ্নের মধ্যে আমি সেভাবেই লিখছি আমার সুবিধা অনুযায়ী। তোমরা তোমার সুবিধা অনুযায়ী যেটা সুবিধা হবে সেটা লিখবে। ঠিক আছে? আর কোন জায়গায় পরিবর্তন হবে সেটাও আমি বলে দেবো।
যদি এই দিক থেকে করা হয় তো কোন জায়গায় পরিবর্তন করতে হবে তো সেটা বলে দেবো ভিডিওর মধ্যে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো এখানে এই যে স্কোরগুলো আছে, তো স্কোরগুলোকে এখানে পরপর লিখবো। তাহলে প্রথমে আছে কি না 20, 20 থেকে 24, 25 থেকে 29, দেখো এখানে যে স্কোরগুলো আছে পরপর করে এখানেতে লিখেছি, ঠিক আছে। এখানে যে স্কোরগুলো পরপর আছে তো এখানে স্কোরগুলো আমরা ছোট থেকে বড় পরপর লিখেছি। তো এখানে স্কোরগুলো লেখার পর এই যে পরিসংখ্যাগুলোকেও আমরা কি করব, যেহেতু এই দিক থেকে আরম্ভ করেছি তো পরিসংখ্যাগুলোকেও আমরা এই দিক থেকে পরপর পোস্ট করাবো। দেখো এখানে সবার প্রথমে আছে 1, তারপর আছে 2, 4, 8, 11, 9, 7, 4, 3 এবং 1। তো এখানে পরিসংখ্যাগুলো বস করানোর পর এই জায়গায় আমাদেরকে লিখতে হবে n। n সমান এখানে হচ্ছে মোট কতগুলি ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা, দেখো এটা হচ্ছে f মানে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা আছে, তো সেগুলোকে আমাদেরকে যোগ করে এখানে লিখতে হবে, ঠিক আছে। তো এখানে মোট কতগুলো ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা আছে তো সেগুলোকে যোগ করে এখানে আমাদেরকে লিখতে হবে। তো এগুলোকে যোগ করে আমরা পাচ্ছি কত না 50, ঠিক আছে। তো এই দুটো আমাদের দেওয়া আছে, তো এই দুটো নিয়ে বিশেষ কিছু করতে হচ্ছে না। এরপর আসছে তোমার ক্লাস বাউন্ডারি বা শ্রেণীসীমা। দেখো ক্লাস বাউন্ডারি বের করতে হলে আমাদেরকে এই যে স্কোরটা আছে এই স্কোরটার আপার লিমিট এবং লোয়ার লিমিট বের করতে হবে। আপার লিমিট বা উচ্চসীমা এবং লোয়ার লিমিট বা নিম্নসীমা আমাদেরকে বের করতে হবে, প্রত্যেকটা স্কোরের ক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো দেখো হচ্ছে 20 এবং 24, এখানে একটা উদাহরণ দিচ্ছি 20 এবং 24। তো এটা আপার লিমিট কোনটা এবং লোয়ার লিমিট কোনটা। তো যখন আমরা আপার লিমিট বা উচ্চসীমা বের করব তখন এর সাথে কি করব না 0.5 যোগ করব এই যে বড় রাশিটার সাথে। আর যখন আমরা এটা 0.5, এটা ভুল হচ্ছে, যখন আমরা মানে আপার লিমিট বা উচ্চসীমা বের করব তখন যে বড় সংখ্যাটা থাকবে তার সাথে কি করব না 0.5 যোগ করব। আর ছোট যে সংখ্যাটা থাকবে লোয়ার লিমিটের ক্ষেত্রে বা নিম্নসীমার ক্ষেত্রে, তো ছোট সংখ্যাটা কি লোয়ার লিমিট বা নিম্নসীমা, তো তার সাথে কি করব না 0.5 বিয়োগ করব। তাহলে এখানটা আরেকবার লিখছি 20, দেখো তাহলে 20 এবং 24, তো এটা আপার লিমিট এবং লোয়ার লিমিট কত, তো বলেছি কি না লোয়ার লিমিটের ক্ষেত্রে 0.5 বিয়োগ হবে, তাহলে এখানে হবে 19.5। আর আপার লিমিট এটা হচ্ছে আপার লিমিট বা উচ্চসীমা, তো এই ক্ষেত্রে 0.5 যোগ হবে, তাহলে হবে 24.5। তো এরকম করে করে আমরা কি করব, এই যে স্কোরের কোডগুলো আছে এগুলোর আমরা ক্লাস বাউন্ডারি বা শ্রেণীসীমা কিংবা আপার লিমিট এবং লোয়ার লিমিট যেগুলো আছে সেগুলো পরপর লিখব, ঠিক আছে। দেখো তাহলে এখানে আছে 20, তাহলে এখানটা হবে 19.5, এটা হচ্ছে কি লোয়ার লিমিট বা নিম্নসীমা। আর এখানটা আছে 24, তাহলে 24-এর সাথে 0.5 যোগ হবে, তাহলে হবে 24.5। তারপর আছে 25, তাহলে লোয়ার লিমিট বা নিম্নসীমা, লোয়ার লিমিটের ক্ষেত্রে 0.5 বিয়োগ হবে, তাহলে হবে 24.5। আর এর সাথে এটা হচ্ছে কি 29, এটা হচ্ছে বড় সংখ্যা, এটা হচ্ছে আপার লিমিট বা উচ্চসীমা, তাহলে এর সাথে 0.5 যোগ হবে, তাহলে হবে 29.5। তো এরকম করে করে আমরা কি করব না এই যে স্কোরগুলো আছে তো এগুলোকে আমরা এগুলোর আপার লিমিট এবং লোয়ার লিমিটগুলোকে বের করব। তারপর আছে কত, তারপরে হবে 29.5, তারপর হবে 34.5,
তো এখানে আমরা এই যে স্কোরগুলো আছে এই স্কোরগুলোর আপার লিমিট, লোয়ার লিমিট বা ক্লাস বাউন্ডারি বা শ্রেণীসীমা আমরা বের করেছি। তো এরপর আমাদেরকে সিএমএফ বের করতে হবে। তো সিএমএফ বের করার নিয়ম কি? সিএমএফ বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা আমাদেরকে বের করতে হবে। তো সিএমএফ বের করার নিয়ম কি না, সিএমএফ বের করতে হলে এই যে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যাগুলো আছে, তো এই পরিসংখ্যাগুলোকে পরপর যোগ করতে হবে, একটার সাথে একটা পরপর যোগ করে করে যেটা হবে সেটা এখানে লিখতে হবে। দেখো এখানে সবার প্রথমে আছে 1, আর এখানে লিখবো 1, 1-এর সাথে 2 যোগ করলে কত হবে না 3, 3-এর সাথে 4 যোগ করলে কত হবে না 7, 7-এর সাথে 8 যোগ করলে কত হবে 15, ঠিক আছে। 15-র সাথে 11 যোগ করলে কত হবে না 26, 26-এর সাথে 9 যোগ করলে কত হবে 35, 35-এর সাথে 7 যোগ করলে কত হবে 42 হবে, 42-এর সাথে 3 যোগ করলে কত হবে না এখানে 42, 42-এর সাথে 4, দেখো 42-এর সাথে 4 যোগ করলে কত হবে 42-এর পর 43, 44, 45, 46, এখানটা হচ্ছে 46, 46-এর সাথে 3 যোগ করলে হবে 49, আর 49-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 50। দেখো এখানে এই যে 50 পেয়েছি, এই 50টার সাথে মিলে গেছে। যখন এটার সাথে এটা মিলে যাবে তখন জানবে যে তোমাদের যে সিএমএফ যে মানটা সেটা ঠিক আছে, ঠিক আছে। তাহলে সিএমএফ বের করার নিয়মটা বুঝতে পারলে, এই যে এটার 1-1-1-এর সাথে 2 যোগ করলে হবে 3, 3-এর সাথে 4, 4-এর সাথে এগুলো পরপর যোগ করতে হবে, মানে একটার সাথে একটা যোগ হয়ে হয়ে এখানে লিখতে হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে সিএমএফ বের করার নিয়ম। এটা আরেকবার বলে দিচ্ছি সিএমএফ বের করার যে নিয়ম। দেখো 1-1-এর সাথে প্রথমে একটা সবার প্রথমে বসবে, 1-এর সাথে 2 যোগ করলে হবে 3, 3-এর সাথে 4 যোগ করলে হবে 7, 7-এর সাথে 8 যোগ করলে হবে 15, 15-এর সাথে 11 যোগ করলে হবে 26, 26-এর সাথে 9 যোগ করলে হবে 35, 35-এর সাথে 7 যোগ করলে হবে 42, 42-এর সাথে 4 যোগ করলে হবে 46, 46-এর সাথে 3 যোগ করলে হবে 49, আর 49-এর সাথে 1 যোগ করলে হবে 50। যখন এই 50 এই 50 মিলে যাবে, মানে এখানে যে সংখ্যা এই সংখ্যাটা যখন মিলে যাবে তখন জানবে তোমাদের যে সিএমএফটা বের করেছো সেটা ঠিক সঠিক হয়েছে, ঠিক আছে। তো এরপর তোমাদেরকে সবার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে n/2 এর মান, আগে চোখ কান বুঝে n/2 এর মান আমাদেরকে আগে বের করতে হবে, এর উপর ভিত্তি করি বাকিটা হবে, ঠিক আছে। তো সবার প্রথমে n/2 এর মান আগে বের করব চোখ মুছে। তাহলে n বলতে এখানে কত পেয়েছি, n পেয়েছি হচ্ছে 50, তাহলে 50/2, তাহলে কত হচ্ছে না 25। দেখো এখানে যে সিএমএফটা আছে এই সিএমএফ এর মধ্যে 25 কোন ঘরটাতে আছে বা কোন সংখ্যাটা সব থেকে কাছাকাছি আছে, দেখো এটা 15। দেখো এখানে এই যে রাশিগুলো আছে এই রাশিগুলোর মধ্যে 25 কিন্তু 26-এর সব থেকে কাছাকাছি আছে, ঠিক আছে। 26-এর সব থেকে কাছাকাছি আছে, তাহলে এই ঘরটার মধ্যে আছে তোমার কি n/2, ঠিক আছে। এটা আমি মুছে দিচ্ছি। তো এরপর আমরা মধ্যমান নির্ণয়ের যে সূত্র আছে, আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, হ্যাঁ সিএমএফ নির্ণয় করার ক্ষেত্রে আরেকটা যে নিয়ম আছে আমি সেটা বলে রাখি, তারপর আমি সূত্রটার দিকে যাচ্ছি। দেখো যখন আমরা স্কোরগুলোকে, মানে স্কোরগুলো তো আমরা ছোট থেকে বড় লিখেছি, তো স্কোরগুলোকে যখন আমরা এই বড় থেকে ছোট এই দিক থেকে লিখে আসবো, বড় থেকে দেখো 65 থেকে 69, 60 থেকে 64, 55 থেকে 69, তো এরকম করে করে যখন আমরা লিখে আসবো
তখন কিন্তু সিএমএফ বের করার সময় এই নিচের দিক থেকে যোগ করে করে যাও। দেখো এটা আমরা ছোট থেকে বড় করেছি, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, তা আমরা এক্ষেত্রে যোগ করে করে এখানে সিএমএফ গুলো পরপর লিখেছি। কিন্তু যখন রাশিটাকে উল্টে যাবে, অর্থাৎ বড় থেকে হবে, যেমন 65 থেকে 69, 60 থেকে 64, তখন কিন্তু এই নিচের দিক থেকে যোগ করে করে আসতে হবে। ঠিক আছে, এই নিচের দিকে দেখো, নিচে হবে, নিচের দিক থেকে যোগ করে, যেমন 3 আর 1 সবার প্রথম হবে 1, 1-এর সাথে 3 যোগ করলে হবে 4, 4-এর সাথে 4 যোগ করলে হবে 8। তো এরকম করে করে নিচের দিক থেকে কিন্তু হয়ে হয়ে যাবে। ঠিক আছে, তো যেহেতু আমি ছোট থেকে বড় করেছি, তাই সিএমএফ গুলো উপর থেকে নিচের দিকে এখানে যোগ করেছি। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো তোমরা খেয়াল রাখবে। তো এরপর আমরা মধ্যমান মানে বিন্যস্ত রাশিমালার বা গ্রুপ ডাটার বা শ্রেণীবদ্ধ রাশিমালার মধ্যমান বা মিডিয়ান নির্ণয় করা যে সূত্র আছে সেই সূত্রটিকে প্রয়োগ করব। দেখো, মধ্যমান বা মিডিয়ান সমান এই তোলাটাতে লিখছি LL প্লাস n/2 মাইনাস FB বাই FM ইন্টু I। ঠিক আছে, তাহলে মিডিয়ান বা মধ্যমান সমান LL প্লাস n/2 মাইনাস FB বাই FM ইন্টু I। দেখো, এখানে হচ্ছে LL মানে লোয়ার লিমিট। তো লোয়ার লিমিট বলতে কি বোঝাচ্ছে? তো লোয়ার লিমিট বলতে বোঝায়, দেখো এখানে আমরা সিএমএফ পেয়েছি, বা সিএমএফ এর মধ্যে n/2 এর মান পেয়েছি কত না 26 এর ঘরে। এর সোজাসুজি যে স্কোর আছে সেটার লোয়ার লিমিট বা নিম্ন সীমা। ঠিক আছে, লোয়ার লিমিট বা নিম্ন সীমা। তো এটা লোয়ার লিমিট বা নিম্ন সীমা কোনটা না 40। তো এটা নিম্ন সীমা কত বের হয়েছে? 29.5। তাহলে এখানটা আমরা লিখতে পারি LL এর মান কত না 39.5। বুঝতে পারলো তো এই জায়গাটা? তারপরে হবে তোমার n/2 এর মান আগে আমরা পেয়ে গেছি, সেটা আমি মুছে দিয়েছি যদিও। n/2 এর মান পেয়েছি আমরা কত 25, আগেতে পেয়ে গেছি 25। তাহলে 25 মাইনাস, এরপর হচ্ছে FB। দেখো, FB বের করার যে নিয়ম সেটা হচ্ছে n/2 এর মান আমরা যে ঘরটার মধ্যে পেয়েছি তার সোজাসুজি যে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যার ঘর আছে, তো সেটার দিকে তাকাবো। দেখো, n/2 এর মান পেয়েছি এই ঘরটার মধ্যে, তো মানে এই ঘরটার মধ্যে, তো এর সোজাসুজি যে ফ্রিকোয়েন্সি আছে, তো FB বের করতে হলে এর সোজাসুজি যে ফ্রিকোয়েন্সি আছে তার ঠিক উপরের সংখ্যা, যে কটা সংখ্যা আছে, এটা আমি বোঝানোর জন্য দাগ দিচ্ছি, উপরের যে কটা সংখ্যা আছে এই প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে যেটা বেরোবে, তো সেটাই হবে FB। ঠিক আছে, দেখো তাহলে এখানে আমরা FB এর মান কত পাচ্ছি 15। তাহলে এখানে FB এর মান পাচ্ছি আমরা 15। মানে এইগুলোকে যোগ করে 8 যুক্ত 4 যুক্ত 2 যুক্ত 1 করলে পাচ্ছি 15। ঠিক আছে, তাহলে এখানটা আমরা FB এর মান পেয়ে গেলাম 15। এরপর হচ্ছে FM বলতে n/2 এর মান যে সিএমএফ ঘরটার মধ্যে পেয়েছে তার সোজাসুজি যে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যার ঘরটা আছে তার সোজাসুজি যে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে সেটা। n/2 এর মান যে সিএমএফ এর মধ্যে আছে তার সোজাসুজি যে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যার ঘরটা আছে, তো সেটাই হয়ে যাবে কি না FM। তাহলে এখানে FM এর মান পাচ্ছি কত না 11। আর I মানে হচ্ছে ইন্টারভ্যাল বা ব্যবধান। এই যে স্কোরগুলো আছে 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, তো এগুলো কত ব্যবধান আছে? দেখো 20, 21, 22, 23, 24, এটা প্রত্যেকটারই 5 ব্যবধান আছে। আবার দেখো 25 এর পর 25,
26, 27, 28, 29। যদি 30-এর ঘরটা দেখি 30, 31, 32, 33, 34, প্রত্যেকটা কি না 5 ব্যবধানে আছে, তাহলে এখানে আই বা ইন্টারভেলের ব্যবধান মানে মান হচ্ছে 5। তো এরপর আমরা কি করব, ক্যালকুলেটরের সাহায্যে এগুলোকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যা হবে সেটাকে লিখব। ঠিক আছে, পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে, নন সায়েন্টিফিক। দেখো এটাকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কত না 44। তো 44 হয়ে যাবে এটার উত্তর। তো এই জায়গাটায় আমরা লিখতে পারি, প্রশ্নের মধ্যে কি বলেছে, বন্টনটির মধ্যমান নির্ণয় করো। তো এখানটায় আমরা লিখতে পারি অতএব বন্টনটির মধ্যমান বা মিডিয়ান সমান 44। ঠিক আছে, তো এই হলো তোমাদের বিন্যস্ত রাশিমালা বা শ্রেণীবদ্ধ রাশিমালা মিডিয়ান বা মধ্যমান নির্ণয় করা নিয়ম। ঠিক আছে, তো এখানেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।